আবার কি হলো? আবার কি হলো? ইনিশিয়ালি যেটা এসেছে যে রাত 2টা নাগাদ একজন মা বলছিলেন যে এসিটা বন্ধ করার জন্য ওনার ঠান্ডা লাগছে বেশি। 2টা থেকে 3টা এসিটা বন্ধ ছিল 1 ঘন্টা। তো ওই সময়ে ওখানে মা ছিলেন 11 জন আর বাচ্চা ছিলেন 6টা। 5টা বাচ্চা আগে থেকে ওখানে ছিল না, পাঁচজন মায়ের যে বাচ্চা ছিল এরকম না। তো 6টা বাচ্চা যখন দেখা গেল, ওখানকার নার্স ছিলেন 3জন ওই রুমে প্রেজেন্ট ছিলেন। তো ওনারাই আইডেন্টিফাই করেছেন যে বাচ্চাদের মুভমেন্ট কমে যাচ্ছে, কোনো কোনো বাচ্চা চিৎকার করছে। তো একজনকে নিয়ে যাওয়া হয়েছে এনআইসিউতে। তারপরে দেখা গেল বাকি বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে, সাথে সাথে ওনারা ডিরেক্ট ডক্টর কল না করে সকল বাচ্চাদেরকে এনআইসিউতে নিয়ে গিয়েছে, যেখানে ছোট একদম স্পেশাল কেয়ার নেওয়া হয়, আপনারা জানেন। তো ওখানে নেওয়া যাওয়ার পর সকাল 6টা পর্যন্ত চিকিৎসাধীন। ফার্স্ট বেবিটা মারা যায় সকাল 6টায় এবং লাস্ট বেবিটা মারা যায় সকাল 9টা নাগাদ। এই সময়টার মধ্যে 6টা বেবি মারা গিয়েছে। গতকাল আমরা দেখেছি আদ্দিন হাসপাতালকে একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে, যেখানে আমাদের প্রতিষ্ঠান তৈরি করার কথা। বাংলাদেশ এমনি প্রতিষ্ঠান নাই, ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি 3 কোটি গ্রাহক বা আমানতকারী যদি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু অন্য ব্যাংকের উপর এই প্রভাবটা পড়বে। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমুদায়কে উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। করেন এবার কেয়ার বন্ধ করেন, ওগুলো তো করতে পারবেন না। কয়দিন আগে থেকে শুরু করছে ইসলামী ব্যাংক দখল নিয়ে। যেই এসালাম হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে দাঁত কেলায় হাসে, নির্লজ্জ বেহায়া সব ওখানে বসছে। তাদেরকে আবার নতুন করে ইন্ডাকশন দেওয়ার জন্য ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করতেছেন কেন? আওয়ামী লীগের ব্যাংকগুলা যেগুলো আছে ওগুলো দখল করেন। শেখ হাসিনার সময় যে ব্যাংকগুলা স্টাবলিশ করছে ওগুলো আপনারা বৈশা ওগুলারে সাইজ বাইজ করেন। ইসলামী ব্যাংকের পিছনে লাগতে আসছেন কেন? কোন হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপড়ি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন নানান কিছু আছেন। আপনি এইরকম আইসিইউ এর রোগী, এরকম ভর্তি রোগী, এরকম অপারেশনের রোগী বন্ধ করে দিলেন। তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রোগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হ্যাডাম থাকতো, তাহলে আমার এতগুলা রোগী আছে, এই রোগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষাপরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। আমার বাংলাদেশে কি এই হাসপাতাল, অন্য হাসপাতালে মানুষ মারা যায় না, অবহেলায় মারা যায় না? সেগুলোর লাইসেন্স বাতিল করছে কখনো? এটার প্রতি কেন এত এইটা? এইখানে আমার কথা, আপনিকে কেন বন্ধ করতে হবে? যারা এর সাথে অবহেলায়, যাদের কারণে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটা সংশোধন করে তাদের শাস্তির আওতায় আনা হোক। আমার কথা হলে হাসপাতাল বন্ধ করা যাবে না। এরা দেশের মানুষকে প্রতিষ্ঠা করে তুলছে। দেশের স্বাস্থ্য খাতটা শেষ ভাই, সেই দিকে কোনো নজর নাই দেশের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কারো। শুধু কোথায় কি বন্ধ করা যাবে, কোথায় খাইতে হবে, ধান্দা ছাড়া এদের কিছু নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। মাইলস্টোন স্কুলে কত শিশু মারা গেছে, মাইলস্টোন স্কুল বন্ধ করে দিচ্ছে। লাইসেন্স বাতিল হয়, তাহলে এর আগে তো সরকারি সবগুলো লাইসেন্স বাতিল হওয়ার দরকার, কারণ ওই একটা হাসপাতালের যোগ্যতা রাখে না। আমি এখানে ঘুমাই নিচে রাত্রে, আমার শুধু ঘুমানোর বিল হোটেলে আসতো 50,000 টাকা, এই 25 দিনে, বুঝছেন? কিন্তু 1 টাকা হোটেল বিল লাগতেছে না, শুধু থাকার ব্যবস্থা করে দিচ্ছে। চাঁদপুর আমার বাড়ি, চাঁদপুরে একদিন আমার বিল করছে 10,000 টাকা এক হাসপাতালে, বুঝছেন? এখানে মাত্র 250 টাকা ডায়ালাইসিস হয়। কোথাও আছে বাংলাদেশে এরকম একটা হসপিটালে আমাকে ভর্তি করান, তারপর আমি এখান থেকে যাব? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাহলে বলেন, এই যে আমি এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কয়টা হসপিটাল বন্ধ করছেন? সরকারের তো উচিত আগে এগুলো দেখা। 6টা বাচ্চাকে নিয়ে এত নাচানাচি করতেছে, এখানে অন্য কোথাও কোনো দুর্নীতি হচ্ছে না তো? এটা আপনাদের দেখতে হবে। আমার মনে হচ্ছে মানে তৃতীয় পক্ষ এখানে এমন কিছু করছে যাতে এই হসপিটালটা বন্ধ হয়ে যায়। সবগুলিকে একটা শৃঙ্খলা নিয়মের মধ্যে আনা হোক। গত 24-এ যে আন্দোলন হয়েছে সেটা এই দেশকে নিয়ম শৃঙ্খলা আনার জন্য আন্দোলন হয়েছে, এটা কোনো স্বৈরাচারী নীতির জন্য আন্দোলন হয় নাই। ওনারা স্বৈরাচারী যে মনোভাব দেখাইতেছে, এটা আমার মনে হয় না বাস্তবায়ন করতে পারবে। তো আমি মনে করি আপনাদের মাধ্যমে সরকারকে জানা উচিত মানুষের সেন্টিমেন্ট, মানুষের কি সেন্টিমেন্ট, মানুষ কি চিন্তা করতেছে। মানুষ সব বিষয়, শুধু কেবল হাসপাতাল না, মানুষ এই দেশের আর্থসামাজিক সব বিষয় যে কি চিন্তা করতেছে সরকারের এটা জানা উচিত আগে। তারপরে সরকার কি কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমার মনে হয় এটা আন্দোলন ছাড়া এই ধরনের কোনো কিছু হবে না। এই দেশে যে পর্যন্ত রাস্তাঘাট বন্ধ না হয়েছে, মারপিট না হয়েছে, সেই পর্যন্ত কোনো কিছুর সহজ সুরা হয় না। 5টা হসপিটাল ঘুরে তারপর এখানে আসছি, আসার পরে সিট পাইছি। তা আমার বেবিটা তো 5টা হসপিটাল ঘুরে আসছে, কোথাও তো সিট দিতে পারলো না। তাহলে সরকার কেন হুট করে বন্ধ করে দিল? কিসের জন্য বন্ধ করে দিবে? একটা ফল্ট পাইছে, এটা তো মার কাছে থাকলেও হতে পারতো। মা ওখানে ছিল, মা উপস্থিত ছিল ওই দিন। তাহলে মার সামনে কেন মারা গেল বাচ্চাগুলা? নার্সের ফল্ট আছে, ঠিক আছে, কিন্তু আমি আমার বেবিকে আমি কেয়ার করবো না? আমি দেখবো না আমার বেবিকে? আমরা কখনোই চাই না বন্ধ হোক, কারণ বন্ধ হয়ে গেলে আমাদের মতো অসহায় গরিব মানুষ কোথায় যে ট্রিটমেন্ট নেবে? সবচেয়ে বড় কথা হচ্ছে 8 দিনে আমরা অল্প খরচে অনেক উন্নত মানের সেবা পাচ্ছি। যে প্রফেসরগুলো আমরা দেখাই 8 দিনে, ওই প্রফেসরগুলো যদি আমরা বাইরে দেখাই মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা ভিজিট দিবে। এখানে আমরা নামে মাত্র ভিজিট
দেয়, 200-300 টাকা ভিজিট দেয়, বেড ভাড়া লাগে না, ডক্টর ফি লাগে না, সিস্টারের কোনো বিষ দিতে হয় না। বাইরে যাবো একটা কেরালা করতে 250 টাকা লাগে, 300 টাকা লাগে, এখানে দিনবার 14 বার কেরালা করলো, সিস্টার এখন টাকা নিতেছে না। তা আমাদের এই খরচগুলা কি আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের দিবে? আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ফের, আমি সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি, আজকে অনেক বছর যাবত আমার বাচ্চা চিকিৎসা করে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদ্দিন হসপিটাল বন্ধের পিছনে এখন বিভিন্নজন বিভিন্ন বিশ্লেষণ করছে, বা এই তথ্যটাই সবচেয়ে বেশি উঠে আসছে যে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই প্রতিষ্ঠানগুলো টার্গেট করে করে আক্রমণ করছে, হামলা চালাচ্ছে, অর্থাৎ কোপ বসাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক, অথবা এই প্রতিষ্ঠানগুলো আমাদের আয়ত্তে চলে আসুক। বিশেষ করে জামায়াত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেখেন না, ইসলামী ব্যাংক, এই ব্যাংক নিয়ে কত রকমের নাটক চলছে, এখনো কিন্তু নাটক হচ্ছে, চলছেই। কেন? তারা চাচ্ছে যে জামাত ইসলামের অর্থনৈতিক যে খাতটা, যে ব্যবস্থাপনাটা, সেইটাকে তারা দুর্বল করতে যাচ্ছে। কিন্তু এটা তো বিএনপির পক্ষে সম্ভব ছিল না, বা বিএনপি যে করবে এটা কিন্তু আদৌ ধারণার মধ্যে ছিল না। যেখানে আওয়ামী লীগ এত বড় স্বৈরাচার, এত বড় শক্তিশালী একটা দল, সেই দল এই কাজগুলো করতে সাহস পায় নাই। 3 থেকে 4 মাস সময় হচ্ছে কেবল, অথচ এখন তাদের সাহস এত বেড়ে গিয়েছে যে তারা এই প্রতিষ্ঠানগুলোর উপরে হাত দিয়েছে। তারা কি সাহসের ট্যাবলেট খেয়েছে নাকি? দেখেন, ইসলামী ব্যাংক, এখন আদ্দিন হসপিটাল, গরিবের হসপিটাল, হাজার হাজার মানুষের রোনাজারি, আহাজারি, আত্মচিৎকার, কান্না, এই কান্নাগুলো কে দেখবে? এই যে 6 জন শিশু মারা যাওয়ার কারণে যে হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে, এখন যে আরো 600 জনের প্রাণ দিতে পারে, এই দায়ভার নিবে কেটা? সরকার কি এই দায়ভার নিবে? সরকার 100 দিনে 605 খুন হয়েছে, সরকারের লাইসেন্স বাতিল হলো না কেন? বাস অ্যাক্সিডেন্ট করছে, বাসের লাইসেন্স বাতিল হয় না কেন? আর দিন ব্যতীত প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল, ক্লিনিক, আর অনেক জায়গায় অনেক রোগী মারা যাচ্ছে, অনেক সময় রোগী মারা যাচ্ছে, সেগুলো বাতিল হয় না কেন? সেগুলো সরকার বাতিল করে না কেন? তার মানেই হলো তারা জামায়াত ইসলামের পিছনে পড়েছে, জামায়াত ইসলামের এই অর্থনৈতিক খাতগুলো তারা একেবারে অচল করে দিতে চায়। সামনে আছে ইবনে সিনা, প্রত্যেকটা মানুষের একই কথা, সামনে রয়েছে ইবনে সিনা। আমার মনে হয় ইবনে সিনাকেও তারা ছাড়বে না। তারা যে এই কাজগুলো করছে, এটা কিন্তু এখন দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা বেছে বেছে, যাচাই বাছাই করে করে, টার্গেট করে করে এই সমস্ত জায়গায় তারা হামলা চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে। তো এর কারণে যে তারা মানুষের নিকটে তারা যে আরো অধঃপতনের দিকে চলে যাচ্ছে, তারা আরো পতনের দিকে, পতন খুব নিকটে, তারা আরো সেই নিকটে চলে যাচ্ছে, এইটা তাদের হুঁশ নাই। তবে বিশেষ করে একটি কথা, আমার ব্যক্তিগত কথা, যে জনাব তারেক রহমান, ওনার মতামতে এই কাজগুলো হচ্ছে না। উনি হয়তো চাচ্ছেন না, কিন্তু ওনাকে মাইন্ডকে চিপে ফেলানো হয়েছে, উনি মাইন্ডকে চিপে পড়ে গেছে। কেন? ইন্ডিয়া থেকে, অথবা ইন্ডিয়ার দালালরা, ইন্ডিয়ার রয়ের এজেন্টরা যারা বাংলাদেশে আছে, বিশেষ করে সবচেয়ে বড় দালাল, বড় এজেন্ট, সবচেয়ে বড় স্বৈরাচার হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এর নামের শেষেও কিন্তু দিন আছে। উনি বলেছিলেন না যে মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, জামাত ইসলামও এরকম, সেরকম ইসলাম নয়। তো সালাউদ্দিন, এই দিন যেমন দিন নয়, আর দিন হসপিটাল এই দিনে কিন্তু সেই দিন নয়। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আমার মনে হয় এই ব্যক্তিগুলো তারেক রহমানের কানে কান পরা দিচ্ছে এবং তাকে বাধ্য করছে, তাকে মাইন্ডকে চিপে ফালায়া এই কাজগুলো করাইতে বাধ্য করছে আমার মনে হয়। এছাড়া ওনারা মায়ের যে রাজনৈতিক অবস্থা, যে পরিবেশ ছিল, তাতে তারেক রহমান এই কাজগুলো করবে এটা কিন্তু আদৌ বিশ্বাস হচ্ছে না, বা বিশ্বাস হওয়ার কথাও নয়। বাতিল যদি আপনাকে করতেই হয়, প্রত্যেকটা জায়গাতে যেখানে অনিয়ম হবে আপনাকে সেখানে বাতিল করতে হবে। আপনার অন্য সব জায়গায় কোনো সমস্যা নাই, এই আদ্দিন হসপিটালে এসে সমস্যা, আপনার ইসলামী ব্যাংকে এসে সমস্যা, আপনারা ইবনে সিনা এসে সমস্যা, আর কোনো জায়গায় সমস্যা খুঁজে পান না। তার মানে হলো এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কাজগুলো করা হচ্ছে। এটাই পুরো বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের নিকটে এটা স্পষ্ট হয়ে উঠছে যে বিএনপি সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে, প্রতিহিংসামূলক রাজনৈতিক কাজ করছে তিনি। দর্শক, আমাদের সর্বোপরি কথা হলো, যেটাই হোক না কেন, যেই অঘটনটা ঘটে গিয়েছে তার পিছনে কোন অবহেলা রয়েছে, বা কারা জড়িত, বা কি সমস্যা ছিল, সেটা তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কোন নার্স, ডাক্তার, হসপিটাল কর্তৃপক্ষ যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
তার মানে এটা নয় যে এক জায়গায় ফোড়া হয়েছে, আপনার ফোড়ার কারণে এই ফোড়া সারাইতে এই হাত সহ কেটে ফেলে দিবেন, এটা তো সমাধান নয়। সমাধান এই ফোড়াটা সারাইতে হবে, এটা হলো সমাধান। তো যেখানে সমস্যা হয়েছে, যেখানে দুর্বলতা রয়েছে, সেই পয়েন্টটাকে, সেই সমস্যাটাকে সমাধান করেন। পুরো হসপিটাল বন্ধ করে দিবেন, এটা তো ঠিক নয়। এজন্য আমাদের দাবি এবং সকলের দাবি যে এই আদিন হসপিটাল লাইসেন্স যে বন্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে, সে বাতিলকে বাতিল করে, বাতিল যে করা হয়েছে এইটাকে বাতিল করে আবার পুনরায় লাইসেন্স ফিরিয়ে দিয়ে পূর্বের মতো গরিব দুঃখী অসহায় মানুষদেরকে পাশে দাঁড়িয়ে, পাশে থেকে বা এই হসপিটালের থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য আবার সেই সুযোগ করে দেওয়া হোক, এটা আমাদের প্রাণের দাবি। দর্শক, আশা করছি আপনিও আমার সাথে একমত হবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সামনে শোনাবো, অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। বাজেট পাস হয়ে গেল, তেমন কোনো আলোচনা নাই। আলোচনা আলদিন হাসপাতাল নিয়ে, আরো অনেক কিছু নিয়ে আলোচনা। বাজেট নিয়ে আলোচনা নাই কেন জানেন? অরিজিনাল চাপটা তো আগেই খায় নিছে মানুষ, হ্যাঁ, হজম করে নিছে আগেই। কোনটা? ওই যে বিদ্যুতের দাম বাড়াইলো, তেলের দাম বাড়াইলো, গ্যাসের দাম বাড়াইলো, ওই জায়গায় তো মানুষ হয়ে গেছে। মেন ওজনটা তো ওইখানে দিয়ে দিছে আগে, ওই ওজনটা মানুষ নিয়ে নিছে, হজম করে ফেলছে। যার জন্য এই নতুন বাজেটে কি হবে না হবে অতটা মাথা ব্যথা নাই। সাধারণ মানুষের যে রিক্সাওয়ালাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 30 টাকা নিত, ও এখনো 30 টাকাই পাবে। 40 টাকা চাইলে হয়তো কোনো উদার মনের মানুষ দিয়ে দিতে পারে, আবার কেউ থাপ্পড়ও লাগাই দিতে পারে যে বেটা বেশি চাইলি কেন, এমন হইতে পারে ভাই। কারণ জুলুমটা না ভাই ওই গরিবের উপরেই হয়। যেমন ওই যে গরিবের হাসপাতাল আলদিন, ওইটা নিয়ে এখন কি চলতেছে? গরিবের উপরে জুলুম চলতেছে। কিন্তু সংসদে কিন্তু ওনারা কবিতা লিখতেছে। হ্যাঁ, একজন কবিতা লেখে, আরেকজন নিয়ে আসে নতুন করে আরেকটা কবিতা। হ্যাঁ, উনি কবিতা লিখছে, উনি কে দেখেন, ওনার কবিতাটা আমার পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে শোনাবো। দেখেন, বাগেরহাট পাশে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা গতকাল সংসদে একটি কবিতা শুনেছিলাম, চিরসুখী যেজন শ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিচারে। মাননীয় স্পিকার, এই কবিতার বিপরীতে আমিও একটি কবিতা লিখেছি, যে কভু গুমের আধারে হারায়নি পথ, সে কি বুঝবে স্বজন হারানো বেদনা কত, গুমের যাতনা বুঝিবে সে কিসে, যে ছিল শিলংয়ের বিলাসিনী সে। রাগ করলেন? দেখেন, সালাউদ্দিন সাহেব নিজেও হাসতেছে। এই হইল এই জেনারেশন, বুঝছেন? জবাব ঠিক দিয়ে দিবে, কোনোটাই রাইখা দিবে না, সবকিছু ফেরত দিবে। এই যে ইসলামিক ব্যাংক যেভাবে নিয়ে নিলেন, এটারও একটা কঠিন জবাব সামনে পাবেন আপনারা। এই কবিতার মতো জবাব আসবে, নিশ্চয়ই আসবে। এবার আসি আলদিন হাসপাতাল নিয়ে। এই নামের মধ্যেই তো পুরো রহস্য, কেন এদিকে নজর। কিন্তু ঘটনা একটা ঘটছে, যে ঘটনা মোটো মাইনা নিতে পারি না। কেন মাইনা নিতে পারি না? যে এরকম হওয়া উচিত না। 6 জন ভাই, একদম আল্লাহর পাখি, একদম নবজাত শিশু আল্লাহর কাছে চলে গেল। দোষটা কার? পুরা হাসপাতালের? না, পুরা হাসপাতালকে না, সে দোষ দেওয়া যাবে না। ওই শিশুগুলা যে ওয়ার্ডের মধ্যে ছিল, যাদের দায়িত্বে ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো মাইনা নেওয়া যায় না। গ্যাস লিক হইলো না, আপনারা এসি বন্ধ করে দিয়েছেন, কে বন্ধ করলেন, কাদের ডিউটি ছিল, কার দায়িত্ব ছিল, এদেরকে আইনের আওতায় নিশ্চয়ই আনতে হবে। এটা তো ছাড় দেওয়া যায় না। কিন্তু এইটা কি করলেন? পুরা নিষিদ্ধ করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। এটা কোনো কাজ হইলো? আঙুল একটুখানি পড়ছে দেখা আঙুলটাই তো কাটবেন, একেবারে কবজা থেকে কাইটা ফেলাবেন? এটা তো হয় না। আপনারা যেটা করলেন, এখান থেকে কাইটা নিয়ে চলে গেলেন। কেন নিয়ে গেল এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। ইসলামিক ব্যাংকের পরে এদিকে কেন আসলো? এর কারণ কি? এই আদ্দিন হাসপাতালের বাংলা অর্থটা কি? এটা তো ভাই আরবি একটা শব্দ, আদ্দিন। আদ মানে আমরা ধৈর্য নিতে পারি, ইংরেজিতে যেমন আমরা দি বলি না, দি আদ, এটা হলো দি। আর দিনটা পুরাটাই ইসলামিক একটা শব্দ। কিন্তু দিন মানে সত্য জীবন ব্যবস্থা। আল দিন, ইহা সত্য জীবন ব্যবস্থা, এটা হলো মেন মানি। তার মানে কি জানেন? ইসলামকেই নির্দেশ দিচ্ছে, ইসলামের দিকেই কিন্তু আছে। ইসলামে যেভাবে মানুষকে সেবা দেওয়ার কথা লেখা আছে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই হাসপাতালটা পরিচালনা করা হয়। যার জন্য বলা হয় এটা গরিবের হাসপাতাল, মা আর শিশুর হাসপাতাল। অতি সাধারণ একজন মানুষের ওয়াইফের যখন ব্যথা উঠবে, প্রেগনেন্ট ব্যথা উঠবে, কোথায় নিয়ে যাবে? স্কয়ারে নিয়ে যেতে পারবে? অ্যাপোলোতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কি অবস্থা আপনারা সবাই জানেন। আরেকটা জায়গা কোথায়? এই আদ্দিন হাসপাতাল, এখানে আপনি নিয়ে যেতে পারেন। এই হাসপাতালটা মা আর শিশুদের জন্যই বিখ্যাত বহুদিন যাবৎ। আমি তো দেখে আসতেছি বোধহয় 90 সাল থেকে। হ্যাঁ,
একটা চিপা গলি দিয়ে ঢুকলেই ভাই ওই সাইড দিয়ে না বাইরে হওয়া যায়, বেলি রোডে যাওয়া যায়। এদিক দিয়ে বহুবার যাওয়া আসা করছি। এই হাসপাতালটা সম্বন্ধে আগে থেকেই আমি জানি। এখানে ভাই গরিব মানুষের চিকিৎসা বেশি হয়, তার মানে ধনী মানুষরা যায় না? যায় ভাই, যারা সচেতন মানুষ তারা যায়, কারণ সে বিশ্বাসটা এই হাসপাতাল অর্জন করতে পারছে। যে নামের উপরে হাসপাতাল সেটা সুনামসে রাখতে পারছে, দিন শব্দটার ইজ্জত রাখতে পারছে। দেখেন এখানে 500টা বেড আছে, এর মধ্যে 200-র উপরে বেড আছে বিনা চিকিৎসা দেওয়া হয়। আর যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় অন্য হাসপাতালের মতো না। অন্য জায়গায় একটা আইসিইউতে যদি আপনার 10 থেকে 12,000 টাকা লাগে, এখানে 3 থেকে 3,500 টাকায় সেই চিকিৎসাটা আপনি করাইতে পারবেন। শুধু ভাই মা শিশু না, সব রকম চিকিৎসা এখানে হয়। শুধু কি এটা একটা হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজও। আর এটা কি শুধু এই মগবাজার 2-তে একটাই শাখা না, এটা বাংলাদেশের আর অনেক জায়গায় আছে। এই কাজটা কারা করতেছে, কারা এটার পিছনে টাকা লগ্নি করছে, ওই জায়গাটায় আসি। ওইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাগুলো ঘটতেছে। এটার পিছনে টাকা লগ্নি করে আকিস কোম্পানি, আকিস গ্রুপ থেকেই এটা পরিচালনা করা হয়। ওনাদের বহু প্রতিষ্ঠান আছে, ওনারা সব ভাইরা বোনরা ভাগাভাগি কইরা এগুলা পরিচালনা করে। যেমন আমাদের এই যে গত 18 বছরের যে সরকার ছিল, ইউনূস সরকার, ওইখানে যে বাণিজ্য মন্ত্রী ছিল, ওখানেও কিন্তু একজন উপদেষ্টা ছিল এই আকিস কোম্পানি থেকে। ওনাকে দিছিল কারা? জামাতে ইসলামের পক্ষ থেকে দিছিল। তখন আলোচনা শুনছেন না যে জামাতে ইসলামের পক্ষ থেকে, এই কথাটা আমরা শুনছি। এখানে এইটুক থাক, আমরা আবার এদিকে আসি। এই হাসপাতালটা কে চালায়? ওনার নাম হলো মহিউদ্দিন, উনিও কিন্তু আকিস কোম্পানির। ওনারা ভাই ভাই। ওনাদের ব্যাকগ্রাউন্ডটা এবার দেখেন, ওনাদের কোনো ব্যাংকে ঋণ নাই, ওনারা ঋণ খেলাপি না, কোনো কারো টাকা পয়সা মারছে অতীতে এরকম কোনো রেকর্ড নাই। এই হাসপাতালটা করাই হয়েছিল ইসলামিক চিন্তাধারায়, যেন এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবাটা নিতে পারে। এটা কিন্তু লাভজনক কোনো প্রতিষ্ঠান না, এখানে যা আয় হয় এখানে ইনভেস্ট করা হয়। এই হাসপাতালের সাথে 5 থেকে 600 মেডিকেল ছাত্রছাত্রী জড়িত। এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়ার মানও ভালো। এটার উপরে একটা মসজিদ আছে, এইটুক বললে আরো একটু পরিষ্কার হইতে পারবেন কেন আজকে এইসব কাণ্ড চলতেছে। এই মসজিদের ইমাম কে ছিল? এই মসজিদের ইমাম ছিল আমির হামজা সাহেব। ওই যে সিনেমার নায়িকা নিয়ে কথাবার্তা বলে, যেটা নিয়ে অনেক ট্রল হয়, আমির হামজা বর্তমানে আমাদের এমপি আমির হামজা, যার বিরুদ্ধে টুকু সাহেব মামলা করছিল, অনেক টাকার মামলা। ওই মামলার কি হলো জানি না। ওই আমির হামজা সাহেব ছিল এই আলদিন হাসপাতালের ছাদে যে মসজিদটা আছে, এই মসজিদের ইমাম বহুদিন ছিল। এই আমির হামজা সাহেব যেখানে যেখানে ভাই ওয়াজ করতো না, ওয়াজ করে বেড়াইতো, এর পিছনে কিন্তু এই আকিস কোম্পানি সহযোগিতা ছিল। যেমন দেখেন এই যে যশোরের সাইডে, অভয়নগরের সাইডে, বেনাপোলের দিকে আমাদের আজহারি হুজুর যত ওয়াজ করে, যে আপনারা দেখেন না কত বিরাট অ্যারেঞ্জমেন্ট, পেশাব পায়খানার জায়গা, অজু করার জায়গা, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এই টাকাটার পিছনে কাদের হাত, কারা দেয়? এই আকিস কোম্পানি। ওই সাইডে যতগুলো ওয়াজ দেখছেন সব কিছুর পিছনে আকিজের হাত ছিল। আজহারি হুজুর যে এত সুনাম অর্জন করছে এই ওয়াজের মাধ্যমেই তো করছে। ওনার প্রথম দিকে যেসব ওয়াজ শুনতেন আপনারা, আমির হামজার যত ওয়াজ শুনতেন, আরো অনেকেরই এদের পিছনে কিন্তু সহযোগিতা করত এই আকিস গ্রুপ। এখন কথা হচ্ছে, এরা কি আসলে জামাতে ইসলামের? না, এটা বলা যাবে না। কারণ কি জানেন, তারা আওয়ামী লীগকেও ডোনেশন দিত, আবার জামাতকেও ডোনেশন দেয়। আমার তো মনে হয় বিএনপিকেও দিবে চাইলে। ওনারা সবাই সাথেই তাল মিলাইয়া চলে। তবে এখানে একটা প্রশ্ন আছে, ওনাদের ধ্যান ধারণা সব কিছু ইসলামিক মাইন্ডের। আর ওনাদের হাসপাতালের যে আলদিন নাম, এই নামের অর্থ থেকেই তো বোঝা যায় ওনারা টোটালটা ইসলামিক মাইন্ডের। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণেই কি ওনাদের দিকে হাত বাড়াইলো সরকার? এটাই কি মনে হয়? না হলে ভাই পুরো একটা হাসপাতালকে কেন নিষিদ্ধ কইরা দিতে হবে? এটা তো ভাই আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটছে কিনা আমি জানি না। তার মানে এইটা ভাবেন না ওই 6টা যে আল্লাহর পাখি আল্লাহর কাছে চলে গেল, এর বিচার আমি চাচ্ছি না। নিশ্চয়ই আমি এর বিচার চাই, কিন্তু এর বিচার চাই বইলা হাসপাতাল নিষিদ্ধ হয়ে যাক, এইটা আমি চাই না। দেখেন এই মামলাতে এসব জড়িত হইল কে? শিশির মনির সাহেব। বুঝছেন এবার কোত্থেকে কই আসে লাইন? সব কিন্তু এক সুতায় গাথা। মানে ধৈর্য নিতে পারেন এটা জামাত ইসলামের ব্লকের, তাদেরই তো লোকজন দেখতেছি আশেপাশে। নাহলে শিশির মনির সাহেব কেন আসলো? উনি কিন্তু হাসপাতালের পক্ষ নিয়ে আসছিল, যার জন্য প্রচুর সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে। তবে ওনার একটা নেক নিয়ত ছিল যে হাসপাতাল থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাবার্তা শুনছি ভাই। এমনও শুনছি আমি যে একজনকে 80 লক্ষ টাকা করে দেওয়া হবে। সত্য মিথ্যা জানি না, জানা যাবে। শিশির মনির সাহেব এটা প্রকাশ করবে নিশ্চয়ই। কিন্তু শিশির মনির সাহেব ওইখানে যাওয়ার পিছনে আপনারা বুঝতে পারছেন তো, ওই জামাতে ইসলামের একটা গন্ধ আছে বলেই কিন্তু আজকে সরকারেরও দৃষ্টি এদিকে। সরকার এই দৃষ্টিটা ভালো দৃষ্টি দেন নাই। এই দৃষ্টিটা আপনার ভালো যে হয় নাই, এটা সোশ্যাল মিডিয়াতে আপনি বুঝতে পারতেছেন। কত বড় অন্যায় হয়ে গেছে চিন্তা করা যায়। এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে।
দিত, এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করে। তাদের কথা একবার ভাবছেন? ভাবেন নাই। যে রুগী এখানে চিকিৎসা চলতেছিল, ওই রুগী যদি এখন বাইরে হয়ে যায়, কোথায় চিকিৎসা নিবে? তাকে যাইতে হবে ওই ঢাকা মেডিকেল কলেজে। স্কয়ারে যাওয়ার ক্ষমতা তার নাই, অ্যাপোলোতে যাওয়ার তার ক্ষমতা নাই, প্রাইভেট হাসপাতালগুলো অনেক খরচ, যাওয়ার ক্ষমতা নাই, ওই ঢাকা মেডিকেলে যাইতে হবে। ওইখানে যা কিভাবে জানেন? একটা বিছানা পাবে কোথায়? হয়তো একটা বাথরুমের কাছে, একটা চাদর বিছায়া ওইখানে রুগীকে শোয়াইতে হবে। ওইখানে আর কোনো উপায় নাই। 2-3 সপ্তাহ অপেক্ষা করার পর লাইনে দাঁড়ায়া টিকিট দিয়া অপেক্ষা কইরা একটা বেড পাইছে। 2-3 সপ্তাহ, 1 মাসও লাইগা যাইতে পারে। ওই 1 মাস পর আবার আরেকটা দুশ্চিন্তা, অপারেশন কখন হবে, সেটার জন্য লাইন দেওয়া। এরকম ভাবেই তো চলে ঢাকা মেডিকেল কলেজ। এই পেশেন্টগুলো এখন ওইখানে যায় লাইন দিতে হবে। কত বড় দূর অবস্থা। যে মা তার চিকিৎসা চলতেছিল, যার কথা ছিল হয়তো আগামী সপ্তাহে তার ডেলিভারি হবে, এখন সে কোথায় যাবে বলেন? সবাই হাহাকার, কান্না। এতে কি মনে হয় না সরকার কি জনগণের বিরুদ্ধে চলে যাইতেছে? জনগণের মন বিচার করতে চাইতেছে না, নাকি মন বুঝতে পারতেছে না, নাকি তাকে কেউ বুঝতে দিতেছে না? ওনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বিচার করলেই বুঝতে পারবেন। যেমন দেখেন, এই যে বগুড়াতে আমাদের প্রধানমন্ত্রী যখন গেল, 500 মিটার রাস্তা, 500 মিটার যাইতে ম্যাক্সিমাম, আপনি যদি হাইটা যান ম্যাক্সিমাম সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ধীরে ধীরে হাঁটলে 7 মিনিট, একটু জোরে হাইটা গেলে 4 মিনিটও যাইতে পারবেন। এইটুক রাস্তা কি গাড়ি যাইতে পারতো না? নিশ্চয়ই যাইতে পারতো। ওইটুক রাস্তা ঠিক করার জন্য 10 লক্ষ টাকার ইট ভাড়া আনছে। চিন্তা করতে পারেন? জমিদার সাহেব যাবে, ইট বিছায় দিতে হবে। প্রধানমন্ত্রীকে তো আপনারা জমিদার বানায় ফেলাইলেন। আগের দিনে জমিদাররা যখন গ্রামগঞ্জে বাইরে তখন রাস্তাঘাট ঠিক করা হইতো, এখানে তাই করা হয়েছে। আচ্ছা, ঠিক করছে, মানুষজন খুশি হয়েছে। উনি যখন আবার ঢাকায় চলে আসলো, তখন আবার ওই ইটগুলা না উঠায় নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা মানুষের? ওই ইট বিছাবার জন্য তো একটু রাস্তা কাটতে হয়েছে, কাটছে না চারিদিকে, ঠিকঠাক করতে হয়েছে না? এখন ঝড় বৃষ্টি আইসা ওগুলা কাদা কাদা হয়ে গেছে, মানুষ ছি ছি দিতেছে। কোথায় হচ্ছে ঘটনাটা? একদম স্বয়ং প্রধানমন্ত্রীর দেশের বাড়িতে। আর যে প্রতিমন্ত্রী এই কাজটা করছে, উনিও কিন্তু আপনার সাথে ওই বগুড়ায় ছিল। ওনারা কেন জিজ্ঞাসা করেন না যে আমি চলে আসার পর যে ইটগুলা উঠাই নিয়ে চলে গেলা, এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমাকে খারাপ বলবে। ওনাকে জিজ্ঞাসা করা উচিত না? নিশ্চয়ই জিজ্ঞাসা করা উচিত। সবাইকে তো জবাবদিহির মধ্যে আনতে হবে। আলদিন হাসপাতালকেও জবাবদিহির মধ্যে আনতে পারতেন, জবাবদিহি করতেও বাধ্য তো। কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়া যে বার্তাটা সবাইকে দিয়ে দিলেন, ওই একই বার্তা গেল কিন্তু ওই ইসলামিক ব্যাংক যেমন, এই আলদিন হাসপাতালও তেমন। এরপরে কি ইবনে সিনা? এরকম একটা প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে দেখা দিছে যে সরকার কি এরপরে ইবনে সিনার দিকে হাত বাড়াবে? কারণ সরকারের একটা মোটিভ দেখা যাচ্ছে যে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলোর দিকে ওনারা হাত বাড়াচ্ছে। জামাত ইসলামকে কি আপনারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান? এটা তো ভাই একরকম পেটে লাথি মারার মতো। এখানে অনেকেই তো কাজ করে তার সংসারটা চালায়। এরা এখন কোথায় যাবে? এই আলদিন হাসপাতালের যারা কর্মচারী, তারা এখন কোথায় যাবে? ওই স্টুডেন্টগুলো কোথায় যাবে? যেসব পেশেন্ট এখন ভিতরে আছে, ওরা এখন কোথায় যাবে? সেগুলোর ব্যবস্থা করছেন? করেন নাই। এভাবেই সরকারের বদনাম হচ্ছে। দিনে দিনে ঋণের বোঝা বাড়তেছে তো আপনাদের, কেন বুঝতেছেন না? মানুষের মন না বুঝতে পারলে তো আপনি আবার সেই আগের সরকারের মতো হয়ে যাবেন। আগের সরকার বলতে কিন্তু আমি ডক্টর ইউনূসকে বুঝাচ্ছি না। অনেক আছে, অনেকে আইসা এখন ডক্টর ইউনূসেরই বদনাম করতেছে। ডক্টর ইউনূসের নাকি এই দেশকে বেচা ফেলাইছে, ধ্বংস কইরা দিছে। ডক্টর ইউনূসকে দিয়া ভুলাই দিতে চায় 16-17 বছরের ইতিহাস, সেটা ভুলাই দিতে চান, এটা আমরা বুঝি। আপনারা এখন চাচ্ছেন যেটা, সেটাও আমরা বুঝি। চেষ্টা কইরা যান, কোনো অসুবিধা নাই। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বলে যাই, ওই যে বাইচা বাইচা শুধু জামাতের পেটে যদি লাথি মারতে চান, তাদের প্রতিষ্ঠানগুলোর দিকে যদি বারবার হাত বাড়ান, এটা দেশের মানুষের কাছে ভালো একটা বার্তা যাচ্ছে না। মানুষ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, মানুষ বুঝতে পারতেছে আপনারা ভয় পাইছেন জামাত ইসলামকে, যার জন্য তাদের পঙ্গু করার জন্য এই কর্মকাণ্ডগুলা চালাইতেছেন। ভয় না পাইলে এটা করতেন না, নিশ্চয়ই আপনারা ভয় পাইছেন। ঠিক যেমনি শেখ হাসিনাও কিন্তু ভয় পাইছিল এই জামাত শিবিরকে, যার জন্য জামাতের ব্যাংক নিয়ে আনিছিল, জামাতের অনেক প্রতিষ্ঠান বুঝছেন গায়েব করে দিছিল। তাতে কি হয়েছে? জামাত কি গায়েব হয়ে গেছে? নিশ্চয়ই না। ওই যে গুপ্ত গুপ্ত আমাদের প্রধানমন্ত্রী বলছে না, ওই গুপ্ত ভাবেই তো তারা রাজনীতি চালায় যাইতেছে। 71-এ না, 71-এর আগের থেকেই তারা এই রাজনীতি করতেছে। তাদের একটা ভিশন আছে, তাদের একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? ইসলামিক আদর্শ মাইনা, ইসলামিক মূল্যবোধকে ঠিক রাখা এই দেশটাকে পরিচালনা করা। আর সেটা মেন জিনিসটা কি? সেটা হলো দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়া। ওই দুর্নীতিটাই যদি দূর করতে পারেন, আর কিচ্ছু লাগবে না। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।